এবছরে জেএসসি জেডিসি পরীক্ষা বাতিল, ৩ অক্টোবর পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, ভাবনায় অটো প্রমোশন। পরীক্ষা তো আর হবে না, এটা আরও কি করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলি যেন চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। করোনায় দেশে আরও ৪৫ জনের মৃত্যু, চীনা ভ্যাকসিন সিনোভ্যাকের হিউম্যান ট্রায়াল অনুমোদন দিল সরকার। ডাক্তার সাবরিনার ২টি এনআইডি ব্লক করেছে ইসি, গাফিলতি খুঁজে বের করার নির্দেশ। করোনা টেস্ট জালিয়াতির মামলায় সাক্ষ্য গ্রহণ। সিনহা হত্যা মামলায় এপিবিএনের আরও ২ সদস্যের স্বীকারোক্তি, ওসি প্রদীপ সহ ১২ পুলিশের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা। ২০২১ সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুতের আলো জানালেন প্রধানমন্ত্রী। নির্দিষ্ট কোনো এলাকায় নয়, সরকারের নীতি দেশব্যাপী সুষম উন্নয়ন। ক্রাইস্ট চার্চ মসজিদে হামলা এবং হত্যা মামলায় ব্রেন্টন ট্যারেন্টের প্যারোলবিহীন আমৃত্যু কারাদণ্ড, সন্তুষ্ট মুসলিম কমিউনিটি। আমন্ত্রণ জানাচ্ছে এখনকার যমুনা নিউজে। আমি শামসুজ্জোহা। শুরুতেই শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার পুরো খবর। পিইসির পর এবার জেএসসি জেডিসি পরীক্ষাও বাতিল করল সরকার। করোনার কারণে ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলে স্কুলে স্কুলে পরীক্ষা নেওয়া হতে পারে ১৯শে ডিসেম্বরের পর। করোনা ভাইরাসের থাবায় ৫ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার। ওই সীমা শেষ হওয়ার কদিন আগেই বাড়ানো হলো আরও ৩৩ দিন। সচিব জানিয়েছেন, ১৭ মার্চ পর্যন্ত প্রাথমিকের সিলেবাস শেষ হয়েছিল ৩৫ ভাগ। আমরা মনে করছি যে এই বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আলোচনা হয়েছে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দুদিন আগেই ঘোষণা দেয়া হয়েছিল এবার কেন্দ্রীয়ভাবে হবে না প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা। বৃহস্পতিবার ঘোষণা এলো, ৮ম শ্রেণীর জেএসসি জেডিসিও হবে না মহামারীর কারণে এবছর। সচিব জানিয়েছেন, একাধিক কর্মপন্থা ঠিক করে অক্টোবর বা নভেম্বরের শুরুতে সচল হতে পারে পুরো দেশের শিক্ষা কার্যক্রম। পরের ক্লাসে উত্তীর্ণের জন্য বিবেচনায় আসতে পারে মেধার রেকর্ড। লেসন প্ল্যান আছে, সেটা অনুযায়ী যদি আমরা কার্যক্রম চালাতে পারি, তাতে আমাদের আরও ৪৭ দিন আমরা পাবো। সেই ৪৭ দিন আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে স্কুলে আনতে পারি, তাহলে ডিসেম্বরের ১৯ তারিখের পরে স্ব বিদ্যালয় তাদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন এবং রেডিও টেলিভিশনে পাঠদান কার্যক্রম চালু থাকছে আগের মতোই। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। স্কুলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি সরকারের বিবেচনায় আছে। এ কথা জানিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, বার্ষিক পরীক্ষা নেওয়া না গেলে ভাবা হচ্ছে অটো প্রমোশনের কথাও। এটা শুধু বাংলাদেশ না তো, সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা সবাই ভুগছে। তবুও আমরা টেলিভিশনের মাধ্যমে বা অনলাইনে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। তা আমি সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক। তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি, কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলি যেন চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। করোনা প্রতিরোধে সিনোভ্যাক নামের চীনা কোম্পানির ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার। তবে জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এদিকে দেশে করোনায় ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ৪৫ জন। চীনা কোম্পানির ভ্যাকসিন সিনোভ্যাক ট্রায়ালের আলোচনা চলছে মাসের বেশি সময় ধরে। বিএমআরসি প্রাথমিক সংকেত দিলেও প্রক্রিয়া এগোয়নি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। অবশেষে ওই বাধা কাটার খবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব।
আমাদের 1 লক্ষ ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এখানে ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে, সেটাও তারা বহন করবে। এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। ডিসেম্বর জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন আসবে না। মন্ত্রী জানান, সিনোভ্যাকের টিকা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের সমন্বয় করবে আইসিডিডিআরবি ও স্বাস্থ্য অধিদপ্তর। ভাইরাসটির সংক্রমণের হার এখনও নমুনা পরীক্ষা অনুপাতে 16% বেশি, তাই সচেতন থাকতে হবে সবাইকেই। 60 এবং 60 ঊর্ধ্বে, আর 50 থেকে 60-এর হলো প্রায় 30-এর কাছে 28%, মানে এই দুইটা মিলেই প্রায় 80% মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। তথ্য অনুযায়ী শেষ 24 ঘন্টাতে দেশে শনাক্ত হয়েছেন 2436 জন। এই সময়ে প্রাণহানি হয়েছে 45 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে 3,04,583 জনের। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় সবচেয়ে প্রাণঘাতী ফ্লু মৌসুমের মুখোমুখি হওয়ার শঙ্কায় রয়েছে গোটা বিশ্ব। এমন আভাসের প্রেক্ষিতে সাধারণ ফ্লুর টিকা নিশ্চিতের তাগিদ দিয়েছেন মার্কিন স্বাস্থ্যবিদরা। এদিকে করোনার দ্বিতীয় ভ্যাকসিন অনুমোদনের তৎপরতা শুরু করেছে রাশিয়া, আর ভারতে স্বল্প পরিসরে শুরু হয়েছে অক্সফোর্ডের পরীক্ষামূলক ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। পরীক্ষার সংখ্যা বাড়ছে, তাই প্রতিদিনই করোনা সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে ভারতে। দৈনিক মৃত্যুও হাজারের ওপর। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হলো পুনের ভারতী বিদ্যাপীঠ হাসপাতালে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় এবং সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া উৎপাদিত ভ্যাকসিনটির প্রথম ডোজ নিয়েছেন 2 স্বেচ্ছাসেবক। পর্যবেক্ষণে থাকবেন 7 দিন। করোনা ভাইরাস এবং এর অ্যান্টিবডি দুটো পরীক্ষাতেই পজিটিভ হননি এমন ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শরীরে টিকা প্রয়োগের আধ ঘন্টার মধ্যে তারা বাড়ি চলে যান। কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিচ্ছে কিনা তা জানতে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে। করোনার প্রতিষেধক হিসেবে বিশ্বের প্রথম ভ্যাকসিন অনুমোদনের মাস না পেরোতেই দ্বিতীয় ভ্যাকসিনের কাজে অনেকটা এগিয়ে যাওয়ার দাবি রাশিয়ার। সরকার পরিচালিত ভেক্টর ইনস্টিটিউটের গবেষণালব্ধ এপিভ্যাক করোনা ভ্যাকসিনটি পেপটাইড অ্যান্টিজেন ভিত্তিক। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের প্রথম ভ্যাকসিনটি কিনতে 27টি দেশ আগ্রহ দেখিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতে পারে। প্রথম 2 ধাপের সফল ট্রায়ালে স্বেচ্ছাসেবীদের কোনো রকম স্বাস্থ্য জটিলতায় পড়তে হয়নি। সব ঠিক থাকলে অক্টোবরের মধ্যে চূড়ান্ত ছাড়পত্র পাবে দ্বিতীয় ভ্যাকসিনটি। অন্যদিকে মার্কিন বায়োটেক মডার্নার দাবি, তরুণ কিংবা প্রবীণ সব বয়সীদের জন্যই সমানভাবে কার্যকর তাদের পরীক্ষামূলক টিকা। তবে কোভিড আর ফ্লুর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ মৌসুমের শঙ্কায় আপাতত ফ্লুর ভ্যাকসিন নিয়েই প্রস্তুত হচ্ছেন স্বাস্থ্যবিদরা। এবছর প্রাপ্তবয়স্ক ও প্রবীণদের কমপক্ষে 65% মানুষকে ফ্লু ভ্যাকসিন দেব। করোনার পাশাপাশি সাধারণ ঠান্ডা ও সর্দি জ্বরের ঝুঁকি কমাতেও মাস্ক পরা, শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারে সবার বাড়তি সতর্ক থাকা উচিত। এদিকে কীটনাশক হিসেবে ব্যবহৃত রাসায়নিক সাইট্রোডিওল মানবদেহের বাইরে করোনা ভাইরাস মেরে ফেলতে সক্ষম ব্রিটেন ভিত্তিক ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। নুজহাত কামাল, যমুনা নিউজ। ভুয়া তথ্য দিয়ে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর 2টি এনআইডি কার্ড নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে অনলাইন ব্রিফিংয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডাক্তার সাবরিনার 2টি কার্ডই ব্লক করা হয়েছে। জানান, ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিশনের ভেতরে যাদের যোগসাজশে এই কাজ হয়েছে তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত মঙ্গলবার বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় দুদক। ডাক্তার সাবরিনা 2 ঠিকানা দিয়ে 2টি কার্ড করেছেন। সেখানে স্বামীর নামও 2 রকম, এমনকি পিতার নামও 2 রকম দিয়েছেন তিনি। আমরা 2টো এনআইডি আপাতত ব্লক করে দিয়েছি সার্ভার থেকে ইন ডেপথ অ্যানালাইসিস করার জন্য। আমরা ইতিমধ্যে একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছি। যদি কোনো ব্যক্তি অন্যায় অথবা কোনো দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এদিকে করোনা টেস্ট জালিয়াতির অভিযোগে জেকেজির সিইও আরিফুল এবং চেয়ারম্যান ডাক্তার সাবরিনা সহ 8 আসামির বিরুদ্ধে
করা মামলায় সাক্ষ্য দিয়েছেন বাদী। অন্যদিকে অস্ত্র মামলায় বিচার শুরু হয়েছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের। আজ এই মামলার অভিযোগ গঠন করা হয়। বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র মামলা হয়। শুনানি শেষে এই মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। শাহেদের উপস্থিতিতে বিচারক অভিযোগ পড়ে শোনান, তবে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শুনানি শেষে 10 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। নিশান এক্সট্রেল গাড়ি জিপ, সেই জিপের ভিতরে তার দেখানোর মতো এই অস্ত্রটা উদ্ধার হয়। আমরা অবশ্যই প্রমাণ করব, সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলা প্রমাণ করব। এই মামলার সর্বোচ্চ শাস্তি হলো 10 বছর। যেখান থেকে অস্ত্র উদ্ধার হয় সেটা পাবলিক প্লেস ছিল, মাননীয় আদালত বলেছি। সেই গাড়ি বা সেই অস্ত্রের কন্ট্রোল বা পজিশনে সে কিছুই জানতো না এবং তার ডাইরেক্ট পজিশনে ছিল না। তাই এই ধারায় আসামি শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নাই। এদিকে জেকেজির করোনা টেস্ট জালিয়াতির মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী কামাল হোসেন। কিভাবে প্রতারণার শিকার হয়েছেন সেটি আদালতকে জানান তিনি। এ সময় আসামিপক্ষ সময় বাড়ানোর আবেদন করলে তা খারিজ হয়। জাস্টিস এত দ্রুত না হয়ে আমাদের একটা ডিফেন্স করার সুযোগ অ্যাটলিস্ট দেওয়া উচিত, যে আমাদের যে ডকুমেন্ট আছে সেটা আমাদের দেওয়া হোক, আমাদের মামলায় কী আছে সব কিছু আমরা দেখতে চাই, দেখে তারপরে আমরা ডিফেন্সে যাব। আমাদের হাত পা বেঁধে আমাদের যদি এইভাবে দেওয়া হয় তাহলে তো আর আমরা কোনো কিছু করতে পারবো না। যেহেতু সেন্সিটিভ মামলা, এই মামলাগুলি যেহেতু আমাদের সময় আছে হাতে, আমরা কেন এটা দেরি করব? যত দ্রুত মামলা নিষ্পত্তি করা যায় সেটা সবার জন্যই মঙ্গল। আমাদের কথা হলো যে মামলা নিষ্পত্তি হওয়া দরকার, কিন্তু তাই বলে যে মামলা যে তারা ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত হবে, কথাটা ঠিক না। এ মামলায় আগামী 3 সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। মেজর সিনহা হত্যা মামলায় এপিবিএনের 2 সদস্য 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে তারা জবানবন্দি দেন। এদিকে টেকনাফ থানায় সাময়িক বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস সহ 12 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করা হয়েছে কক্সবাজার আদালতে। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন বাইজিদ ইসলাম পলিন। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে সিনহা হত্যা মামলার আসামি এপিবিএনের 2 সদস্য শাহজাহান ও রাজীবকে আদালতে নিয়ে আসে র্যাব। এরপর তাদের নিয়ে যাওয়া হয় ম্যাজিস্ট্রেটের খাসকামরায়। সেখানে 164 ধারায় জবানবন্দি রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট। প্রায় 5.5 ঘন্টা পর জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে মামলার 13 আসামির মধ্যে 3 জন জবানবন্দি দিয়েছেন। এর আগে সকালে কক্সবাজার সদর হাসপাতালে তাদের শারীরিক পরীক্ষা করা হয়। এদিকে সিনহা হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার সহ 12 পুলিশ সদস্যের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এটি করেছেন টেকনাফের দক্ষিণ মহেশখালী পাড়ার সানোয়ারা বেগম। তার অভিযোগ, দাবিকৃত টাকা না পেয়ে হত্যা করা হয়েছে স্বামী জলিলকে। 3 মাস পর প্রদীপ মশিউর এটার জন্য আসামি যে মানুষ বড়ুয়া তারা মশিউর তারা করে যায় এতটিয়া 10 লাখ দাবি করে। আর ভাই নাকি মানুষ বড়ুয়া, আর ভাই মানুষ বড়ুয়া দিচ্ছি। আচ্ছা আর টাকা আবার তুন টাকা তুন এটা এলাম, এটা আর গিয়া সাবমিট করতে গেলাম, কি দরখাস্ত রিসিভ না করে। মামলা আমলে নিয়ে ওই ঘটনায় ময়নাতদন্ত ও কোনো মামলা হয়েছে কিনা তা প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিচার বহির্ভূত যে 204টি হত্যাকাণ্ড হয়েছে ওসি প্রদীপ কুমারের দায়িত্ব থাকাকালীন সময়ে, এটা হচ্ছে খুব একটি সিম্পেথেটিক ঘটনা। কক্সবাজার গোয়েন্দা সংস্থার এসআই মানস বড়ুয়া আলফুয়াত হাসপাতালের সামনে থেকে ধরে নিয়ে যাওয়ার পরে সুদীর্ঘ 8 মাস তাকে টেকনাফ থানায় গোপন কক্ষে রেখে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করেছেন। আগামী 10 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এই হত্যা মামলায় মোট 13 আসামির মধ্যে এপিবিএনের 3 সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর বাকি 10 আসামির মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 7 পুলিশ সদস্যের দ্বিতীয় দফা রিমান্ডের শেষ দিন ছিল আজ। সারাদিন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাদের আর আদালতে হাজির করা হয়নি। বিভিন্ন সূত্রের তথ্য বলছে, আগামীকাল আবারও এই 7 জনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে তদন্ত সংস্থা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। 2021 সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে শহরের সুযোগ সুবিধা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কয়েকটি বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী কথা বলেন। জানান, নির্দিষ্ট কোনো এলাকায় নয়, দেশব্যাপী সুষম উন্নয়ন হচ্ছে।
দেশের ১৩৮টি বিদ্যুৎ কেন্দ্র এখন উৎপাদনে। উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ধারাবাহিকভাবে ২০৪১ সাল নাগাদ উৎপাদন দাঁড়াবে ৬০,০০০ মেগাওয়াটে। মূলত শিল্প বিকাশেই এই মহাপরিকল্পনা। এরই মধ্যে দেশের ৯৭.৫% মানুষের কাছে পৌঁছেছে বিদ্যুৎ। মুজিব বর্ষেই আলো জ্বলবে প্রতিটি ঘরে। সেই ধারাবাহিকতায় নতুন 2টি কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এই সবগুলি একসঙ্গে শুভ উদ্বোধন ঘোষণা করছি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেন 6টি সঞ্চালন লাইন ও 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন। ২০২১ সালের মধ্যে আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারবো, সেভাবে আমরা পরিকল্পনাও নিয়েছি। কারণ ২০২১ সালের মধ্যে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করব, যা এখন ২৩,৫৪৮ মেগাওয়াট। আমি গ্রাহকদের কাছে অনুরোধ করব যে আপনারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন। বিদ্যুৎ উৎপাদন টেকসই করতে রূপপুরে গড়ে তোলা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রধানমন্ত্রী বলেন, শিল্প বিকাশের লক্ষ্যেই বাড়ানো হচ্ছে সক্ষমতা। রাজধানী কেন্দ্রিক না, শহর কেন্দ্রিক না, আমরা প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করতে চাই। নাগরিক সুবিধা গ্রামের মানুষের ঘরে পৌঁছে দিতে চাই। অর্থাৎ গ্রামে বসবাস করেও মানুষ যেন মনে না করে যে তারা শহর থেকে দূরে। পরে ভিডিও কনফারেন্সিংয়ে কয়েকটি জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। যেই কারিগর দেশ বানাইছে সেই কারিগর নাই, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হারায়। মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী এবং ভাই ফরিদ আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থার সচিব জানিয়েছেন, সম্রাটের দুর্নীতিতে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্নীতির মামলায় কারাগারে আছেন আলোচিত বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইসমাইল চৌধুরী সম্রাটের ভাই ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সম্রাটের ভাই ফরিদ বলেন, তিনি লন্ডনে বসবাস করেন। সম্রাটের অবৈধ সম্পদ সম্পর্কে তার কোনো ধারণা নেই। বিদেশে থাকি, লন্ডনে। আমি আসছি, এখন আসার পরে এই যে ওনারা ডাকছেন আমার কাছে, আমার যা কি সব কিছু জিজ্ঞেস করছেন, আমি উত্তর দিচ্ছি ওনাদের কাছ থেকে জানি। সম্রাটের স্ত্রী জানান, সম্রাটের কারণে তাদের অনেক ক্ষতি সাধন হয়েছে, তারা ষড়যন্ত্রের শিকার। আসলে আমরা ষড়যন্ত্র পড়ে গেছি সম্রাটের সাথে সাথে, আমরা পুরো ফ্যামিলিটা এই হ্যাঁ মনে হচ্ছে। সম্রাটের দুর্নীতির সাথে যারাই জড়িত থাকুক তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদক সচিব। সম্রাটকে ধরার পরে অনেক সংস্থা অন্যান্য বিষয় নিয়ে কাজ করেছে, ক্রিমিনাল বিষয়, তারপরে অন্যান্য বিষয় ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে, কিন্তু দুদক কাজ করছে দুর্নীতির বিষয়টা। এবং আমরা বলেছি যে দুর্নীতির সাথে তাকে যারা সহযোগিতা করেছে বা তার সহযোগী কেউ ছিল কিনা সেটুকু আমরা দেখব। মামলা সঠিকভাবে শেষ করাই দুদকের লক্ষ্য। তার যে দুর্নীতির ব্যাপকতা সেটি আরও খুঁজে বের করতে আরও বেশি তদন্ত এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করেন দুদক। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। চকবাজারের দেবীদাস ঘাট লেনে পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন কারখানা এবং গুদামে অভিযান চালিয়েছে র্যাব ১০। অভিযানে ৩টি গুদাম থেকে ২৫ টনের অধিক পলিথিন এবং কাঁচামাল জব্দ করা হয়। এর আগেও একই কারখানা এবং গুদামে অভিযান চালানো হয়েছিল। তারপরেও নিষেধ অমান্য করে এই চক্র আবারও অবৈধ পলিথিন এবং উৎপাদন এবং বিপণন করে আসছিল। এই অপরাধে মোট ৬ জনকে ২ মাসের জেল প্রদান করা হয়েছে। কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার কথা জানান সারওয়ার আলম। অভিযানে যৌথভাবে পরিবেশ অধিদপ্তরের একটি দলও অংশ নেয়। যারা অবৈধ পলিথিন তৈরি করছে ৫৫ মাইক্রনের নিচে ইলিগেল পলিথিন এবং শপিং ব্যাগ তৈরি করার দায়ে এখান থেকে ৬ জনকে আটক করে ২ মাস মেয়াদের কারাদণ্ড আদেশ করা হয়েছে এবং এর ২ জন মালিক পলাতক থাকার কারণে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং এখান থেকে প্রায় ২৫ টনের মতো পলিথিন আজকে আমরা জব্দ করেছি। এটার যে মেশিন রয়েছে সেই মেশিনগুলো জব্দ করা হয়েছে। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের মেয়াদ উত্তীর্ণ এবং নষ্ট প্রসাধনী
আমদানি করে খোলা বাজারে বিক্রির সাথে জড়িত চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতরা এসব পণ্য গুলশান বনানী উত্তরার অভিজাত এলাকার বিপণী বিতান সহ ঢাকার বাইরের বিভিন্ন দোকানেও বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে 6 কোটি টাকা মূল্যের নষ্ট প্রসাধনী জব্দ করা হয়। ভাটারা থানা এলাকাতে একটা 6তলা বাসার মধ্যে আমরা যখন দেখি, তো আমরা যে অবস্থা পাই সেই সময় কিন্তু অলরেডি তারা এই ছাপ মোছা এবং নতুন করে ছাপ দেওয়া তৈরি করা অবস্থায় ছিল। কত ছিল তাদের 6তলা 5তলা গোডাউনে 5তলাতে কিন্তু এই প্রোডাক্ট দিয়ে ভর্তি। তারা তাদের যে জবানিতে এই পর্যন্ত তথ্য দিচ্ছে তাতে 5 থেকে 7 কোটি টাকার উপরে তাদের এখানে প্রোডাক্ট আছে। নারায়ণগঞ্জে আসামির স্বজনদের কাছ থেকে নেয়া ঘুষের টাকা ফেরত দিয়েছেন আলোচিত এসআই শামীম। কিশোরীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি, পরে আবার সেই কিশোরী ফিরে আসার ঘটনার পর থেকেই মূল আলোচনায় ওই তদন্ত কর্মকর্তা। এরই মধ্যে তদন্ত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কিশোরীকে ধর্ষণ করে হত্যা এবং নদীতে ফেলে দেওয়ার জবানবন্দির পর সেই কিশোরী ফিরে আসার ঘটনা নিয়ে এখনও তোলপাড় নারায়ণগঞ্জ। এ ঘটনায় 3 জনকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার অভিযোগের বিষয়টিও আসছে ঘুরে ফিরে। এরই মাঝে মামলায় গ্রেফতার হওয়া খলিলের স্ত্রী জানান, তিনি যে ঘুষের 6,000 টাকা দিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম তা ফেরত দিয়েছেন। অন্য আসামি আব্দুল্লাহ আর রকিবের স্বজনদেরও টাকা ফেরত নেয়ার জন্য চাপ দিচ্ছেন সম্প্রতি পুলিশ লাইন্সে ক্লোজড এই কর্মকর্তা। কালকে টাকা নিয়ে পরে তারা টাকাটা দিয়ে দিচ্ছে 6,000 টাকা। বলছেন যে আপনারা যেমন গরিব মানুষ, আপনি টাকাটা লইছিলাম নেন আপনার টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দিলাম, টাকাটা লিয়ে যান। যে টাকাটা আমার দিচ্ছেন হাতে সেই টাকাটা আপনি নিয়ে যান। আমাকে না শামীম স্যার, আপনি আমার টাকা না হয়েছেন, আমার ছেলের মায়ের দূর দিচ্ছেন বিনা অপরাধে, আমার ছেলে কিছু করে নাই, মেয়ে পাওয়া গেছে, মানে আপনি আমার টাকা সাধবেন কে? অভিযোগ, ঘুষের টাকা ফেরত না নিয়ে পুলিশের বিরুদ্ধে কোনো কথা বললে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হচ্ছে। পুলিশে মনে করেন আমার ডর ফর দেয়, যদি তুই এটা না করস তাহলে তোর ছেলেকে আরো 4-5টা মামলার ভিতরে ঢুকাই দেবো। তাদের ফোন করে নাকি আপনার থানা থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। না না ভাই, এটা সত্য না, কথাটা সঠিক না। ঠিক আছে, এটা সঠিক। এটা কে থ্রেট করবে, কেন করবে, কারণটা কি? কারণই তো নাই, বলেন। পুলিশ সুপার বলছেন, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনই তাদের চ্যালেঞ্জ। মামলাটি প্রকৃত রহস্য উদ্ঘাটন করা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সেই সাথে যদি পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তার কোনো গাফিলতি থাকে সেটাও আমরা গুরুত্বের সহিত সেটা আমরা তদন্ত করছি। নারায়ণগঞ্জ শহরের পাক্কা রোডের বাসিন্দা প্রতিবন্ধী এক কিশোরী 4 জুলাই লাপাত্তা হয়। পরিবার মামলা করলে পুলিশ 3 জনকে গ্রেফতার করে। কিশোরীটিকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় বলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। 51 দিন পর সম্প্রতি বাবা মাকে ফোন করে নিজে সুস্থ থাকার কথা জানায় মেয়েটি। ফিরে আসে পরিবারের কাছে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। আর্থিক লেনদেন নিয়ে বাবার সাথে মনোমালিন্য ছিল মামার, কিন্তু কে ভেবেছিল এই ঘটনার জেরে প্রাণ দিতে হবে নিষ্পাপ ভাই বোনকে? প্রতিশোধ নিতে নিজ হাতে ভাগ্নে ভাগ্নিকে নির্মমভাবে খুন করেছেন মামা বাদল মিয়া। চাঞ্চল্যকর এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায়। আপন ভাইয়ের এমন ঘৃণ্য কর্মের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সন্তানহারা গৃহবধূ। পিতৃহারা ভাই বাদলকে সন্তানের মতোই স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন বোন হাসিনা আক্তার, অথচ সেই ভাই কিনা কোল খালি করেছে এই গৃহবধূর। 10 বছরের ছেলে কামরুল ও মেয়ে শিফাকে হত্যা করেছে গলা কেটে। আমার বুক একবারে খালি করে দিছে, আর আমি আরে ভাই শেয়ার করছিলাম না, আমি হারে সন্তানের মতন আর আমি ভালোবাসছিলাম। বাপি যে মরার আগে আমার হাতে তুলে দিয়ে গেছে, ইহারে না একটু উড়াই ইহারে একটু প্রতিষ্ঠানি করতারি ভাই, আমি আর ফাঁসি আর কোনো চাই না। ব্রাহ্মণবাড়িয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি বাদল মিয়া। পুলিশ জানায়, প্রবাসে থাকার সময় ভগ্নিপতি কামাল উদ্দিনের কাছ থেকে 13 লাখ টাকা ধার নেন বাদল। এর মধ্যে ফেরত দেন 3 লাখ টাকা। বাকি টাকার জন্য চাপ দিচ্ছিলেন ভগ্নিপতি। এ নিয়ে বাদলকে চর ও গালমন্দ করেন বোন জামাই। সেই ক্ষোভ মেটাতে প্রথমে ভাগ্নেকে হত্যা করে, ভাগ্নি দেখে ফেলায় কেড়ে নেওয়া হয় তার প্রাণও। হত্যা করার সময় জোরে চিৎকার না হয়, কান্নাকাটি না হয়, এই জন্য সাউন্ড বাজিয়ে দিয়েছিল এবং সেই সাউন্ড বক্স, গান এগুলো আমরা উদ্ধার করেছি। একই সাথে যে চাকু দিয়ে হত্যা করেছে সেই তার দেখানো মতে সেইখান থেকে চাকু উদ্ধার করেছে। গেল মার্চে বাহরাইন থেকে দেশে ফেরেন বাদল। গোষ্ঠীগত একটি মামলায় গ্রেপ্তার থেকে বাঁচতে আশ্রয় নেন বোন হাসিনার বাসায়।
কিন্তু সেই ঠিকানাকে নরকে পরিণত করেন বাদল। তা তো নিষ্পাপ, তাতে কোনো ভুল করে নাই। ছেলে ক্লাস 5-এ পড়ে, মেয়েটা ক্লাস 8-এ পড়ে, এর ঠিক আর কি আছে। আবার কথা হচ্ছে, আমি একটা সুষ্ঠু বিচার চাই। মঙ্গলবার রাজধানীর সবুজবাগ থেকে গ্রেপ্তার করা হয় আসামি বাদলকে। রাকিব খান, যমুনা নিউজ। আরপিও সংশোধন করে প্রার্থিতা বাতিলের ক্ষমতা বাদ দেয়া নির্বাচন কমিশনের জন্য আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। তাদের মতে আইনের আধুনিকায়ন না করে উল্টো পেছন ফিরে যাচ্ছে কমিশন। বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচনী শৃঙ্খলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ 1972। আদেশটি বাংলায় রূপান্তর করে গণপ্রতিনিধিত্ব আইন করার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। তবে বাদ দেয়া হয় 91E ধারা, যেখানে বলা হয়েছিল প্রার্থী বা তার পক্ষে কারো অনিয়ম প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করতে পারবে কমিশন। বাদ দেয়া হয় আরও 10টি মৌলিক বিষয়। নোট অব ডিসেন্ট দিয়ে এর বিরোধিতা করেছিলেন কমিশনার মাহবুব তালুকদার। আমি যতবার নোট অব ডিসেন্ট দিয়েছি, আমি বাধ্য হয়ে দিয়েছি। আমার এই কথা তো কেউ মেনে নিচ্ছেন না, আমাকে বাধ্য হয়ে আমাকে এই নোট অব ডিসেন্ট দিতে হয়। অন্তত একটা রেকর্ড তো থাকবে। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কমিশনের এমন উদ্যোগ হতাশাজনক। অহেতুক নিজেদের ক্ষমতাহীন করছে কমিশন। একটা আইন যদি থাকে, সেটা যদি কেউ প্রয়োগ করতে না পারে, সেটা তার ফেলিয়ার। আইনের তো ফেলিয়ার না। প্রার্থীতা বাতিল হবে কি হবে না, এটা কোর্টের ব্যাপার। কোর্টে কে যাবে, কখন যাবে? তার মধ্যে ইলেকশন হয়ে যাবে। ইলেকশন হয়ে গেলে তো এটা ওভার হয়ে যাবে। এগুলো তো চিন্তা ভাবনা করে 2008 সালে করা হয়েছিল। নির্বাচন বিশ্লেষকদের মত, অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থানের কোনো দৃষ্টান্ত দেখাতে পারেনি বর্তমান কমিশন। উল্টো এমন সিদ্ধান্ত ভবিষ্যতে নির্বাচনী আইন ভাঙতে প্রার্থীদের উৎসাহ যোগাবে। এই নির্বাচন কমিশন সম্পূর্ণ গোপনীয়তা করছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই উদ্যোগ থেকে এটা সুস্পষ্ট হয়েছে যে তারা একদিকে যেমন পক্ষপাতদুষ্ট এবং তাদের সততা নিয়ে প্রশ্ন আছে, তেমনি ভাবে তাদের যোগ্যতা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। এটা তো এক ধরনের আত্মহরণ। নির্বাচন কমিশনের নিজের জন্য নিজের আত্মহত্যার সামিল। এটা কেন করতে যাবে? বরঞ্চ যেখানে তাদের সমস্যা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর নিয়ন্ত্রণটা শিথিল, সেখানে শক্তিশালী করবে, প্রশাসনের উপর নিয়ন্ত্রণ শক্তিশালী করবে। এর আগেও 2013 সালে প্রার্থিতা বাতিলের ক্ষমতা বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছিল কাজী রকিব কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টেকনাফে পুলিশ চেকপোস্টে সিনহা রাশেদ নিহতের ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। আলোচনায় চেকপোস্টের নজরদারি বিষয়টি। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর। সবাই বলছেন সিসি ক্যামেরা বসানো গেলে কমবে অপরাধ প্রবণতা, পাশাপাশি হয়রানির সংখ্যাও কমবে। নাজমুল সাইদের রিপোর্টে দেখুন বিস্তারিত। টেকনাফে পুলিশের চেকপোস্টে সিনহা রাশেদের ঘটনার পর তোলপাড় চলছে দেশজুড়ে। আলোচনায় আসছে চেকপোস্টের নজরদারির বিষয়টি। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর। সিসি ক্যামেরা বা নিরপেক্ষ চোখের পক্ষে সাধারণ মানুষও। তারা মনে করেন চেকপোস্টে ক্যামেরা থাকলে সতর্ক থাকবে সবাই। তৃতীয় চোখ থাকা চাই, যেটাতে আসলে মানে অরিজিনালি কি ঘটলো সেটা যেন সবার সামনে আসে। এটা জনগণ নিরাপত্তা প্লাস পুলিশের ওভারঅল অ্যাক্টিভিটিস সব কিছু আপনার পর্যবেক্ষণ করার জন্য দরকার আছে। এটা ক্রাইমের লেভেলটা কমে আসবে, কারণ জানবে যে ওকে ফাইন এনে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, এখানে আমি কোনো ধরনের ক্রাইম করতে পারবো না। ঢাকার গুরুত্বপূর্ণ গুলশান বনানীর চেকপোস্টগুলোতে সিসিটিভির নজরদারি রয়েছে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব ক্যামেরা। দেশের সব চেকপোস্টে ক্যামেরা থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা সহজ হবে বলে মত মাঠ পর্যায়ের পুলিশের। সারা দেশে যদি সিসি ক্যামেরার আওতায় যদি সার্ভিলেন্স করা হয় বা চেকপোস্টগুলোতে দেওয়া হয়, তাহলে আমাদের চেক ব্যাগ বা অন্যান্য যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এগুলো রোধ করা অনেকাংশে সম্ভব, প্লাস অরিজিনাল যে ক্রিমিনালগুলো এগুলোকে ফাইন্ড আউট করা সবচেয়ে ইজি হবে। নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ বলছেন, এর মাধ্যমে চেকপোস্টে অসদাচরণ তো কমবেই, আস্থা তৈরি হবে মানুষের। যখন মানুষের সাথে যখন আচরণ হয়, সেই আচরণটা কোনো আইন বহির্ভূত আচরণ হচ্ছে কিনা সেটি যখন একটি নজরদারিতার মধ্যে আসবে নিউট্রাল আইয়ের মাধ্যমে, তখন স্বভাবত যিনি ওখানে থাকবেন তারা সবাই সচেতন থাকবেন এবং সচেতনভাবে কাজ করবেন, এবং এটি হচ্ছে আস্থার জায়গাটাতে যথেষ্ট পুনঃস্থাপন করবে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না তারা।
নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। শ্রদ্ধা ও ভালোবাসায় নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্তকে স্মরণ করল প্রবাসী বাংলাদেশিরা। বুধবারের সমাবেশে সাংবাদিক মাহফুজুর রহমানের পরিচালনায় প্রদীপ প্রজ্বলন এবং 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, AKM ফজলুল হক, শওকত আকবর রিচি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে প্রয়াত সিআর দত্তের অসামান্য অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সাথে মনে রাখবে। এছাড়া নতুন প্রজন্মের হাত ধরে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে বাংলাদেশ, এমন প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতারা। করোনা পরিস্থিতির কারণে এখনও জানা যায়নি কবে দেশে পাঠানো হবে সেক্টর কমান্ডার সিআর দত্তের মরদেহ। উনি হচ্ছেন পাকিস্তান আর্মির প্রথম হিন্দু অফিসার এবং যিনি পাকিস্তানের বিরুদ্ধে আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং সেই পরে ভারত যখন আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিল তিনি সেই যুদ্ধে অংশ নিয়ে সেক্টর কমান্ডার পর্যন্ত হয়েছিলেন। এই মহাবীর, এই জাতীয় বীর, আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলি আজও বাস্তবায়িত হয় নাই। ইতালিতে 15 এবং 21শে আগস্ট নিহতদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতানিয়া শাখা আওয়ামী লীগের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াব সৌজন্য এবং পরিচালনা করেন আজমির ঘরামি। এর সময় উপস্থিত ছিলেন ইয়াসিন পালোয়ান, সিরাজ মুন্সি, আতিকুর রহমান হাবিব দেওয়ান সহ আরও অনেকে। সভায় বক্তারা বঙ্গবন্ধুর নানা রকম স্মৃতিচারণ করেন। 1975 সালের 15ই আগস্ট এবং 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান। সবশেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী ছিল বৃহস্পতিবার। করোনার কারণে সীমিত পরিসরে নানা আয়োজনে পালিত হলো দিনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের এমন আহ্বানেই হয়তো মহামারীর এ সময়েও তার প্রতি মানুষের ভালোবাসার কমতি নেই। নজরুলের সাহিত্যকর্ম, কবিতা ও গান বাংলা সাহিত্যে সৃষ্টি করেছে অনন্য ধারা। আজকে যে জাতপাত বিভেদ চলছে সেগুলোর বিরুদ্ধে তার অজস্র কবিতায়, গানে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই শায়িত জাতীয় কবির প্রতি সবার অতল শ্রদ্ধা। কবি পরিবারের সদস্যদের দাবি, গেজেট প্রকাশ বা সংবিধানে অন্তর্ভুক্ত করে জাতীয় কবির স্বীকৃতি দেয়া। আমরা আজও একটি নথিতেও, একটি গেজেটেও তাকে সেই স্বীকৃতিটি দিতে পারিনি, এ লজ্জা আমাদের। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। এই দেশ থেকে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষের মূলোৎপাটন করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য কাজী নজরুল ইসলাম সবসময় আমাদের পাশে আছেন। মৃত্যুবার্ষিকীতে নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা ও কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ক্রাইস্ট চার্চের মসজিদে হামলার দায়ে প্যারোলবিহীন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে শ্বেতাঙ্গ উগ্রবাদী ব্রেন্টন ট্যারান্টকে। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন দেশটির হাইকোর্ট। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী এটি সর্বোচ্চ শাস্তি, আর দেশটির ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তি পেল এই সাজা। 4 দিন ধরে বিচার শুনানির শেষ দিনে এলো ঐতিহাসিক রায়। ঘৃণ্যতম অপরাধের দায়ে নিউজিল্যান্ডের ইতিহাসে বিরলতম সাজা পেলেন উগ্রবাদী হত্যাকারী ব্রেন্টন ট্যারান্ট। নিউজিল্যান্ডে যাবজ্জীবনী সর্বোচ্চ সাজা। 51 জনকে হত্যা, 40টি হত্যা চেষ্টা ও সন্ত্রাসবাদের মোট 92টি মামলায় দোষী সাব্যস্ত হন ট্যারান্ট। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেও গ্রহণ করেনি 29 বছর বয়সী হামলাকারী। কোনো সাজাই আমাদের প্রিয় মানুষদের ফিরিয়ে আনতে পারবে না, তবে আমাদের বিচার ব্যবস্থাকে সম্মান জানাই। এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ জানিয়েছে নিউজিল্যান্ডের সব স্তরের মানুষ। রায়ে স্বস্তি প্রকাশ করেছেন কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। মুসলিম কমিউনিটির ঐক্য ও দৃঢ়তার প্রশংসা করেন তিনি।
15 মার্চের ট্রমা সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে আজকের পর ঘৃণ্য সন্ত্রাসীর নামটা আমাদের আর উচ্চারণ কিংবা শুনতে হবে না। গত বছর 15 মার্চ ক্রাইস্ট চার্চের আল নূর ও লিনুড মসজিদে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় বর্ণবিদ্বেষী ব্রেন্টন টারান্ট। এতে প্রাণ যায় 5 বাংলাদেশি সহ 51 মুসল্লির। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মেসি বার্সেলোনা ছাড়ার ইচ্ছা প্রকাশ করার সাথে সাথেই তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে নেমেছে 4 ইউরোপিয়ান জায়ান্ট। মেসিকে পাওয়ার লড়াইয়ে আছে চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানো। A fax from Lionel Messi? Oh shit. মেসির এই ফ্যাক্স প্রকাশিত হওয়ার পরপরই তার ক্লাব ছাড়ার খবর আর গুঞ্জন নয়। এখন বার্তোমেউ মেসির দ্বন্দ্ব এখন এমন পর্যায়ে তার ক্লাব ছাড়া সময়ের ব্যাপার মাত্র। আর তাই আলোচনায় এখন মেসির নতুন ঠিকানা। লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি। ইতিমধ্যেই সিটির সাথে 2 বছরের সম্ভাব্য চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা সারতে ম্যানচেস্টারে মেসির বাবা জর্জ মেসি। মেসির সিটি অধ্যায়ের মূল স্তম্ভ হতে পারেন পেপ গার্দিওলা। বার্সেলোনার হয়ে এই স্প্যানিশ কোচের অধীনেই ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন মেসি। দ্বিতীয় কারণ হতে পারে সার্জিও অ্যাগুয়েরো। নতুন ঠিকানায় গেলে বন্ধু অ্যাগুয়েরোর সঙ্গ পাওয়াটা দারুণ হবে। তৃতীয় কারণ 33 বছর বয়সী মেসি আগামী 2 বছরে নিশ্চয়ই অন্তত একটি চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডিওর জিততে চাইবেন। আর তার স্বপ্ন পূরণ হবার মতো স্কোয়াড আছে সিটিজেনদের। মেসিকে পেতে মরিয়া হয়ে আছে পিএসজির ধনকুবের মালিক নাসের আল খলিফাও। কিন্তু কেন মেসি যাবেন প্যারিসে? প্রথম কারণ হতে পারে বন্ধু নেইমার, যাকে বার্সায় ফেরাতেই সভাপতির সাথে বিবাদের শুরু মেসির। সেই সাথে পিএসজিতে আছেন ডি মারিয়া, ইকার্দি, প্যাড্রেসের মতো আর্জেন্টাইন সতীর্থরা। দ্বিতীয়ত মেসির মতোই চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া পিএসজি। ইউরোপ সেরার মসনদ দখলের জন্য মেসি পিএসজি একে অপরের পরিপূরক হতে পারেন। তাই তো মেসিকে পাওয়ার লড়াইটা এখন ত্রিমুখী বলাই যায়। তবে সবকিছু থমকে যেতে পারে মেসির চাহিদা মতো বার্সেলোনায় ব্যাপক সংস্কার হলে। আর তার প্রথম পদক্ষেপ হতে পারে সভাপতি হোসে মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এবার বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের খবর জানাবো। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে ঘাম ঝরিয়েছে প্রায় 14 জন খেলোয়াড়। করোনা সংক্রমণে এড়াতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগে ভাগ হয়ে অনুশীলন করে টাইগাররা। এমনকি প্রতিদিনের মতো সময়ও ভিন্ন ছিল ক্রিকেটারদের। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া দলের সব খেলোয়াড়। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে দলের একাদশে জায়গা করে নিতেই নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। এতদিন অনলাইনে ফিটনেস সম্পর্কে ধারণা নিলেও দীর্ঘ বিরতির পর অনুশীলনে ফিরে নিজেকে তৈরি করছেন বলে জানান আফিফ। কোচিং স্টাফ, ট্রেনার যেই শিডিউলগুলি দিয়ে দিয়েছিল বাসায় করার জন্য, সেগুলি মেনটেন করার চেষ্টা করেছি। আর তাছাড়া আমাদের অনলাইন যে মিটিংগুলি হয়েছে মেন্টালি, ওইগুলি অনেক বুস্ট আপ করছে আমাদেরকে। আর এখন এখানে মিরপুরে এসে প্র্যাকটিস করতে পেরে অনেক ভালো লাগতেছে। সেশন বাই নিজের যা যা দরকার সেগুলি করতে পারতেছি। এই ছিল এখনকার যমুনা নিউজ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।